শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? বাড়িতে থাকবা, ভালোভাবে পড়াশোনা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। স্কুল ছুটি আছে তাই কি পড়াশোনাটা ছুটি নেই, পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই তোমরা বাসায় বসে পড়াশোনা করবা, ভালোভাবে বই পড়বা। স্কুল খুললে যে কোনো টাইমে তোমাদের পরীক্ষা হবে। স্কুল খোলার উপর এখন নির্ভর করছে, তাই তোমরা ভালো করে পড়াশোনা বাসায় বেশি বেশি করবা। আর টেলিভিশনে যে চ্যানেলে ক্লাস হয় সংসদ, ওই চ্যানেলটা তোমরা দেখবা। আর বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবা, ফাঁকায় বেশি যাবা না, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এটাই আমার নির্দেশ। তাহলে আজ তোমাদের গত ক্লাসে তোমাদের সপ্তম অধ্যায়ে নিয়েছিলাম খতিয়ান। আজ তোমাদের ক্লাস নেব অষ্টম অধ্যায় নখদান। নখদান অষ্টম অধ্যায়। নখদান চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে সবসময় নগদী লেনদেন হয়, যা বাকি কোনো আইটেম এখানে থাকে না। তাই আমরা বিস্তারিত আর নখদান সম্বন্ধে জানব। তাহলে তোমরা বাসায় ভালোভাবে নখদানটা দেখবা। এই নখদান চ্যাপ্টারে কোনো রকমই বাকি লেনদেন আসে না। নখদান কিন্তু চার ধরনের: এক ঘর নখদান, দুই ঘর নখদান, তিন ঘর নখদান এবং খুচরা নখদান। এক ঘর নখদানে 10টা ঘর থাকে: তারিখ, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, টাকার ঘর। ডেবিট সাইডে 4টি ভাগ থাকে, ক্রেডিট সাইডেও 4টি ভাগ থাকে: তারিখ, বিবরণ, প্রদান, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নম্বর, টাকা। তাহলে এই নখদান চ্যাপ্টার থেকে আমরা এক ঘরের সম্বন্ধে আজকে জানব। প্রাপ্তি সাইডে যে আইটেমগুলো হয় সেগুলো হচ্ছে যেগুলো পাওয়া যায়, যেমন বিক্রয় শ্রেণী পাওয়া যায়, যে আয় হলে আসে, তারপরে পাওয়া গেলে আসে। প্রধান সাইডে যেগুলো খরচ হয় সেগুলো যায়। তাহলে সেই আইটেম সম্বন্ধে আমরা পরে বিস্তারিত জানবো। আমরা এখন জানবো নখদান কত প্রকার। এক হচ্ছে এক ঘরা নখদান বই। নখদান বই। তিন আছে তিন ঘরা নখদান বই। চার খুচরা নখদান বই। তাহলে এটাই আমরা এই সম্বন্ধে, এই চারটা সম্বন্ধে বিস্তারিত জানবো। তাহলে এক ঘর নখদান বই সম্বন্ধে আমরা আগে জানি। এক ঘর নখদান বইতে 10টা ঘর থাকে। ডেবিট সাইডে থাকে 5টা, ক্রেডিট সাইডে থাকে 5টা। ডেবিট সাইডে যেগুলো আয় হয় সেগুলো ডেবিট সাইডে আসে, আর ক্রেডিট সাইডে যেগুলো ব্যয় হয় সেগুলো ক্রেডিট সাইডে যায়। দু ঘর নখদান বইতে সেম 10টা ঘর, এতে আর 2টা ঘর বাড়ে। সেটা হচ্ছে এক ঘর নখদান বইয়ে নগদের টাকার ঘর থাকে, সাথে সাথে ব্যাংকের ঘর থাকে। ক্রেডিট সাইডেও নগদ টাকার ঘরের সাথে সাথে ব্যাংকের ঘর থাকে। যেগুলো আয় হয় সেগুলো আমরা ডেবিট সাইডে বসাবো, আর যেগুলো ব্যয় হয় সেগুলো আমরা ক্রেডিট সাইডে বসাবো। যেমন আসবাবপত্র বিক্রয় করা হলো, আসবাবপত্র বিক্রয় করলে টাকা আসে, তাই আমরা ডেবিট সাইডে বসাবো। আর আসবাবপত্র ক্রয় করলে টাকা খরচ হয়,
তাহলে আমরা সেটা ক্রেডিট সাইডে বসাবো। তাহলে এক কথা আমরা বুঝতে পারছি যে যেগুলো প্রাপ্তি সেগুলো হচ্ছে ডেবিট সাইডে বসাবো, যেগুলো প্রদান সেগুলো ক্রেডিট সাইডে বসাবো। কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে আমাদের সাথে ব্যাংক জড়িত আছে। সবই যে নগদ টাকায় হবে এমন না, ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেন হতে পারে। আমরা যখনই ব্যবসা করতে যাই তখনই আমরা কি করি, সব আমাদের ক্যাশ টাকা থাকে তা না, আমাদের ব্যবসায়ের সাথে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে। সেই ব্যাংক অ্যাকাউন্টে আমরা নগদ টাকা না দিতে পারলে অনেক সময় চেকের মাধ্যমে টাকা লেনদেন করি। যখন যে লেনদেনটা আমরা চেকের মাধ্যমে করি তখন সেই টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে চলে যায়। তাহলে ব্যাংকে কিভাবে যায়, যেমন যদি বিক্রয় করলাম চেকে টাকা পেলাম তাহলে সেটা ব্যাংকের ঘরে যাবে। আর যদি ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় ক্রয় করে নগদ টাকা পরিশোধ করতে পারিনি তখন কি করি, সেই টাকা আবার চেকে পাই, তখন আবার ব্যাংকে চলে যেতে হয়। ওই জন্য আমাদের ব্যাংক আমাদের সাথে সবসময় জড়িয়ে আছে। তবে একটা জিনিস মাথায় রাখবা, নকদান চ্যাপ্টারে কোনো বাকির আইটেম থাকবে না। যদিও কোনো বাকির আইটেম একটা দুটো থেকেও থাকে সেটা সে অঙ্কের ভিতরে লিপিবদ্ধ হবে না, অঙ্ক শেষে সেটা টিকা দিয়ে দিতে হবে। যদি মনে করো 8,000 টাকায় একটা মেশিন একটা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, 5,000 টাকা নগদে দিয়েছে আর 3,000 টাকা বাকি, কিন্তু আমরা ওই যে 5,000 টাকা নগদে দিয়েছে ওই টাকাটা আমরা কি করবো, নগদের ঘরে 5,000 বসাবো, আর 3,000 টাকা যে বাকি দিয়েছে ওই বাকিটা আমরা অঙ্ক করার শেষে টিকা লিখে দেবো। যেহেতু এই নকদান বইতে কোনো বাকির আইটেম আসবে না, তাই 3,000 টাকা আমরা হিসাবভুক্ত করতে পারলাম না বা করি নাই, সেটা টিকা হিসাবে লিখে দিতে হবে। অনেক সময় একটা জিনিস ক্রয় করে আনলাম, নগদে 2,000 টাকা বাকিতে 2,000, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে টাকাটা নগদে আইছে নগদের ঘরে বসাবো, যেটা চেকে আইছে সেটা আমরা ব্যাংকের ঘরে বসাবো। এজন্য দুঘরে নকদান বইতে কি দুইটা ঘর থাকে। টাকার ঘর কয়টা থাকে, দুইটা, একটা ব্যাংকের ঘর থাকে আর একটা হচ্ছে নগদের ঘর থাকে। তাহলে সেই নগদের ঘরে টাকা নগদে বসাবো আর ব্যাংকের ঘরের টাকা ব্যাংকে বসাবো। এরপরে আমাদের পরের নকদান বই আছে 3 ঘর, সেম 2 ঘরে নকদান বইয়ের মতোই, কিন্তু আর 2টা ঘর বাড়বে, সেটা হচ্ছে বাট্টা। বাট্টা জিনিসটা হচ্ছে ছাড়, মানে টাকা দিতে যাই কম দেয় বেশি দেয়। যেমন তোমরা তো বই কিনতে যায় ছাত্র মানুষ, তোমরা তো ব্যবসা বাণিজ্য করছো না, কিন্তু বই খাতা এগুলো তো কিনতে যাও, যাওয়ার পরে দেখা যায় দোকানে যে বলো না ভাই কিছু ছাড় দাও, বইয়ের দাম যদি 250 হয় তাহলে কিছু ছাড়ের কথা আসে সেখানে। হ্যাঁ, দোকানদার বলে ঠিক আছে 20% ছাড় দিলাম, ওই যে পার্সেন্টটা ছাড় দিচ্ছে ওইটাই হচ্ছে বাট্টা। খালি বাট্টা জিনিস আছে ছাড়, তাহলে ছাড় শুধু দেয়াই হয় না, পাওয়াও যায়। ছাড় যেখানে দেয়া হয় সেখানে পাওয়াও যায়। খালি ছাড় 2 ধরনেরই হয়, খালি সেই ছাড়টাই হচ্ছে বাট্টা। বাট্টা 2 ধরনের, একটা হচ্ছে প্রাপ্তি বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আমার কাছে একজন জিনিস কিনতে এসে আমি তাকে টাকা কম নিলাম, তাহলে কি আমার সেই বাট্টাটা প্রদত্ত বাট্টা। আবার আমি জিনিস কিনতে গেছি, আমিও এক জায়গায় কম দিয়েছি, তাহলে কি সেটা আমার প্রাপ্তি বাট্টা। তাহলে বাট্টা প্রাপ্তি এবং প্রদান দুইটাই হয়, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এই বাট্টা খালি 2 ঘরে আর 3 ঘরের ভিতরে কোনো পার্থক্য নেই, খালি বাট্টা যে 2টা আইটেম থাকবে, খুব বেশি থাকে না, হয়তো একটা থাকে, নয় বড় জোর 2টা থাকে। আইটেম যেদিক বসবে বাট্টাও সেই দিক বসবে, তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, আইটেমের সাথে হ্যাঁ অনেক সময় মনে করতে পারো আইটেম বসছে ডেবিটি, বাট্টা বসছে ক্রেডিটি, তা না, আইটেম যেদিক যাবে বাট্টাও সেই দিক যাবে। খালি এই হচ্ছে বাট্টার হিসাব নিকাশ। এর সাথে আরো জড়িত আছে অনিশ্চয়তা হিসাব, কিছু অনিশ্চয়তা হিসাব।
যা হিসাবের অন্তর্ভুক্ত হয় না, গড়মিলও থাকে, সেটাও আমরা গড়মিল হিসাবে লিখে রাখবো। আমরা যেন আমি যে বললাম না যে বাকির আইটেম নগদান বইতে আসবে না, তারপরও বাকি থাকে, সেই বাকিটা কি করবো আমরা টিকা লিখবো, গড়মিলও থাকে সেটা আমরা টিকাই দেব। আর একটা আইটেম থাকে সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি মানে বিপরীত দাখিলা, সেটা দুই দিকে বসে। তাহলে তোমরা মাথায় রাখবা যে কন্ট্রা এন্ট্রি কি, বিপরীত দাখিলা, যে আইটেম দুই দিকে বসে, দুটো আইটেম, এটা মাথায় রাখবা, দুটো আইটেম কন্ট্রা এন্ট্রি হয়। একটা আছে ব্যাংক থেকে টাকা তোলা, আর একটা আছে ব্যাংকে টাকা জমা দেওয়া। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে তোলা হলে সেটি কন্ট্রা হবে না, যেটি অফিস প্রয়োজনে তোলা হবে সেটাই কন্ট্রা। যদি বলে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা তুললাম, কিন্তু সেটা হিসাবভুক্ত হবে, কিন্তু কন্ট্রা হবে না। যেহেতু আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ করছি, আমরা সবসময় ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষেই থাকবো, তাহলে আমরা কন্ট্রা এন্ট্রি কোন আইটেমে করব, যে আইটেম ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই আইটেম। এক আছে ব্যাংক থেকে টাকা তোলা, আর এক আছে ব্যাংকে টাকা জমা দেওয়া। তাহলে ওইটা আমরা জাবেদা করে ফেলবো। জাবেদা যখন করবো, ব্যাংক থেকে যদি নগদ টাকা 6,000 টাকা তোলা হইল, তাহলে কি জাবেদা করলে কি হবে, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা আমার করা হয়ে গেল। জাবেদায় যেটি ডেবিট হবে নগদানে যাই ক্রেডিটে বসবে, আর জাবেদায় যেটি ক্রেডিট হবে নগদানে এসে ডেবিটে বসবে। আইটেম উল্টাবে, ঘর উল্টাবে। আইটেম উল্টানোর পরে ঘর উল্টাবে। ঘরে যদি আমি নগদান লিখি টাকা বসবে ব্যাংকের ঘরে, আর যদি ব্যাংক লিখি টাকা বসবে নগদের ঘরে। প্রথম আমি জাবেদা করে নেব। জাবেদা করার পরে যদি জাবেদা করার পরে সেটা ডেবিটিটা ক্রেডিটে যাবে, ক্রেডিটটা ডেবিটে যাবে। আর ঘরে আমি কি লিখেছি দেখতে হবে যে ঘরে নগদ লিখেছি না ব্যাংক লিখেছি। যদি ব্যাংক লিখি টাকা বসবে নগদের ঘরে, আর যদি ব্যাংক নগদ লিখি টাকা বসবে ব্যাংকের ঘরে। এটা মাথায় রাখবা। তাহলে নগদান বই আমরা 3 ভাবেই জানলাম, তাই না? 1 ধারা নগদান বই, 2 ধারা এবং 3 ধারা। আর খুচরা নগদান বই তোমরা একাদশ শ্রেণীতে যেই পাবো। হ্যাঁ, এমনি এখানে একটা টিকা হিসাবে পড়তে পারে, কিন্তু খুচরা নগদান বই অঙ্ক তোমাদের এই নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষায় পড়ে না। ইন্টারে যাই তোমরা এই খুচরা নগদান বই বিস্তারিত আলোচনা করতে পারবা, আমরাও পাইছি। তাহলে নগদান বই হচ্ছে 4 প্রকার: 1 ধারা নগদান বই, 2 ধারা নগদান বই, 3 ধারা নগদান বই, খুচরা নগদান বই। 1 ধারা নগদান বই 10টা ঘর, 2 ধারা নগদান বই 12টা, 3 ধারা নগদান বই 14টা। এই ঘরগুলো আমাদের জানতে হবে। আর নগদান বইতে কোনো আইটেমই নগদ ছাড়া বাকি আসবে না। বাকির আইটেম যদি দিও দেয় ছাত্রছাত্রীর ভুল করার জন্য, তাহলে সেটা টিকা হিসাবে লিখে দিই অঙ্ক করার পরে। তাহলে আমরা নগদান চ্যাপ্টারে বিস্তারিত জানলাম। তোমরা ভালোভাবে বাসায় বসে এই নগদানের অঙ্ক করবা এবং সুন্দর করে দেখার চেষ্টা করবা। আর এই করোনা কালে আমাদের পড়াশোনা কিন্তু বন্ধ নেই। হ্যাঁ, স্কুল বন্ধ থাকতে পারে, এই করোনার জন্য কোনো কিছুই থেমেনি। সারা বিশ্ব কেঁপে গেছে। যে যে শ্রেণীতে পড়ছে সেই শ্রেণীতেই মনে করছে যে আমি মনে হয় নবম শ্রেণীতে পড়ছি, নবম শ্রেণী আমার জন্য দুর্ভাগ্য। যে যে শ্রেণীতেই পড়ছে সেই শ্রেণীতেই সে থমকে গেছে। কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। যখন সরকার স্কুল খুলবে, বিশ্ব যখন খোলার অনুমতি দিয়ে দেবে, তখন আমরাও ওই স্কুলে আসতে পারবো। পরীক্ষা হবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করবা আর সময়ের দিক খেয়াল রাখবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, এই দোয়া করি। তোমরাও আমার জন্য দোয়া করবা, এই দোয়া কামনা করি আমি শেষ করছি আজকের মতো ক্লাস। আগামী ক্লাসে আবার দেখা হবে।